যে রাজনৈতিক দলগুলো আসলে মানে নির্বাচন ছাড়া তাদের আর কোনো এজেন্ডা নাই। বাংলাদেশে 50 বছর আমরা কি দেখেছি যে যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে একটি আন্দোলন হয়, নয় সরকার পরে, অথবা একটি নির্বাচন হয়, অথবা কোনো গণ আন্দোলন হয়। খুব শীঘ্রই তরুণদের হাতেই বাংলাদেশের পথ নির্ণয়। দেখুন, আমি বিষয়টাকে আপনি যেভাবে বলছেন সেভাবে দেখি না। আপনি যেটি বললেন যে মানুষ আস্থা হারিয়েছে বা মানুষ এনসিপির ব্যাপারে হতাশাজনক একটা ফলাফল দেখা গেছে জরিপে, এটার সাথে আমি একমত না এই কারণে। সেটি হচ্ছে যে এই জরিপে ধরুন একটি দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সেটা দীর্ঘদিন 40 বছরের বেশি বা প্রায় 50 বছর হয়তো এই বয়সটা দলটার বয়স। আরেকটি দল যারা যারা জরিপে এগিয়ে রয়েছে, দ্বিতীয় অবস্থানে রয়েছে, সেই দলটি সেই ব্রিটিশ আমল থেকে এই অঞ্চলে তাদের সংগঠন রয়েছে। সেখানে আমাদের এই দলটি এখনো 1 বছরও বয়স হয়নি। সেই দলটি আমরা নতুন করে অনেক ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন মতাদর্শিক অনেক মানুষ এক জায়গায় এসে একটা দল গড়ার চেষ্টা আমরা করছি। আমাদের দলীয় রাজনীতির বয়ানটা কিরকম হবে সেটা আমরা স্পষ্ট করার চেষ্টা করছি ধীরে ধীরে, এবং একই সাথে আমরা সংগঠন গড়ারও চেষ্টা করছি। যেটা কিন্তু আপনি যদি দেখেন যে অন্যান্য যে কোনো রাজনৈতিক দল বা তাদের শুরুর সময়টুকু যদি দেখেন, প্রথম 1 বছরেই সেই দলটির এই পরিমাণ জনসমর্থন থাকবে, এটা কিন্তু আপনি অতীতে এনসিপির মতো দেখাতে পারবেন না। এবং এই জায়গায় জরিপের যে জিনিসটা আমাদেরকে একটু পার্থক্য করা প্রয়োজন সেটি হচ্ছে, যেমন এর আগে আইআরআই বা বিওএলসির এদের যে জরিপগুলো ছিল, সেইখানে কিন্তু এনসিপিকে ভোট দিবেন এরকম মানুষ আমরা দেখেছি 6 থেকে 7% এই মার্জিনের ভিতরে ঘোরাফেরা করেছে। এই জরিপে যেটা বলা হচ্ছে, এই জরিপে কিন্তু প্রশ্ন এটা করা হয়নি যে প্রথম আলোর যে জরিপটা, যে আপনি কাকে ভোট দিবেন। তাদের কাছে প্রশ্নটা করা হয়েছে আগামী সরকার কারা গঠন করবে বলে মনে করা হয়। সো এমন হতে পারে যে, যেমন ধরুন আমি এনসিপিকে ভোট দিব আগামী নির্বাচনে, কিন্তু আমি মনে করতেই পারি যে আগামী নির্বাচন হয়তো এনসিপি সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে সংসদে যেতে পারবে না, অন্য কোনো দল, সেটা বিএনপি হতে পারে, সেটা জামাত হতে পারে, তারা সংখ্যাগরিষ্ঠ আসন হবে, তারা সরকার গঠন করবে। কথা মানে প্রশ্নের মধ্যে একটু মার পেয়ে যাচ্ছে। এখানে প্রশ্নটার ফ্রেমিংটা গুরুত্বপূর্ণ। এখানে প্রশ্নটা করা হয়েছে যে আপনি কি মনে করেন কারা জিতবে, আপনি কাকে সমর্থন করেন সেটা জিজ্ঞেস করা হয়নি। তো সেই জায়গা থেকে এখানে পারসেপশনটা এটা যে 0.6%। কিন্তু দেখুন, এতদিন ধরে বাংলাদেশে এতগুলো দল রয়েছে, সেখানে আমরা 1 বছরের মধ্যেই তৃতীয় স্থানে পৌঁছে গেছি। আমাদের যে পারসেপশনের জায়গা থেকে আপনি যদি দেখেন, তৃতীয় অবস্থানে রয়েছে। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ একটা নিষিদ্ধ এবং সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদেরকে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ রয়েছে, এবং আওয়ামী লীগের প্রসঙ্গে আমি আসছি। তো সেই জায়গা থেকে আমরা মনে করবো যে এটা অল্প সময়ে এটা আমাদের বড় অর্জন। তবে হ্যাঁ, মানে মানুষ যেটি ধারণা করে থাকে সেটি হচ্ছে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী ব্যক্তিরা যেহেতু এই সংগঠনে রয়েছেন, এটা কি আরো ভালো পারফর্ম করা উচিত ছিল। এখানে দেখুন, দুটো জিনিসের পার্থক্য রয়েছে। বাংলাদেশে এই গণ অভ্যুত্থান তো এনসিপি নেতৃত্ব দেয়নি, মানে এনসিপি তখনও সংগঠিতভাবে পুরো দেশে মানুষকে মোবিলাইজ করে নেতৃত্ব দেয়নি। একটা স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন ছিল, যেই গণ আন্দোলনের নেতৃত্বে যারা ছিল তারা এনসিপি গঠন করেছে। তো সংগঠনটা কিন্তু আমাদের কাজ শুরু করেছে ফেব্রুয়ারি 28 তারিখ থেকে। তো সেটা এখনো আমরা আমাদের এই সকল জেলায় আমাদের সংগঠনের কমিটি দেওয়া, মানুষের কাছে পৌঁছানোর এই কাজটা করছি। এবং আগামী নির্বাচন আসলে আমাদের জন্য একটা বড় সুযোগ। আমরা মানুষের কাছে আমাদের এই দলীয় বয়ান নিয়ে আমাদের সংগঠন বিস্তার করার কাজটা করতে পারবো। তো আমরা এটাকে কোনোভাবেই, যেভাবে আপনি যেমনটা বলেন হতাশাজনক, আমরা হতাশাজনক মনে করছি না। দ্বিতীয় বিষয় হচ্ছে আওয়ামী লীগের প্রশ্ন যেটি করলেন। দেখুন, আজকে এই প্রথম আলোর যে জরিপটাতে আমি যদি দেখি, সেখানে আওয়ামী লীগের ব্যাপারে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে রাখার ব্যাপারে মনোভাব কেমন, এটা নিয়ে একটা প্রশ্ন করা হয়েছে। এখানে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে আগামী সংসদ নির্বাচনে জুলাই গণ অভ্যুত্থানে পতিত দল আওয়ামী লীগের অংশগ্রহণ সম্পর্কে আপনার মতামত কি। এখানে 28.2% মানুষ বলেছেন যে অংশ নিতে দেওয়া উচিত না, একেবারে ওনারা ডিরেক্ট না করে দিয়েছেন। 26% বলেছে যে দায়ী নেতাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিলে এবং দলটা যদি কোনো সংস্কার করে ওই দলের, তাহলে তাদেরকে অংশ নিতে দেওয়া উচিত। এবং আরো 14.8% বলেছে যে ভুল স্বীকার করে জাতির কাছে ক্ষমা চাইলে অংশ নিতে দেওয়া উচিত। আর একটা 0.1% বলেছে আগে বিচার হবে, তারপরে অংশগ্রহণের ব্যাপারে আলাপ করা হবে। তাহলে আপনি যদি মোট দেখেন, 69.1% মানুষ মনে করে, মানে আপনি কিন্তু আওয়ামী লীগ কিন্তু জাতির কাছে ক্ষমা চায়নি, আওয়ামী লীগের বিচার সম্পন্ন হয়নি, আওয়ামী লীগ তার যেই দায়ী ব্যক্তিরা নেতারা রয়েছে তাদেরকে দল থেকে বের করেনি, দলের সংস্কারের কোনো আলাপ আমরা শুনছি না। উল্টো আওয়ামী লীগ এখনো দম্ভ ভরে তাদের যে অপকর্ম, সেই অপকর্মের সাফাই গায় এবং নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে এই জরিপ অনুযায়ীও
69.1% মানুষ মনে করে যে আওয়ামী লীগের আগামী নির্বাচনে অংশগ্রহণ করা উচিত না। কিন্তু আওয়ামী লীগ জয়ী হলে ভালো হবে মনে করেন 8%, 8.5%। সেটা হচ্ছে যে দেখুন একটা হচ্ছে আপনি যে প্রশ্নটা করেছেন। বাংলাদেশ যেহেতু এক হচ্ছে, আওয়ামী লীগ অনেক পুরনো দল, বাংলাদেশের সকল অঞ্চলে যেই অঞ্চলের হয়তো গণ অভ্যুত্থান ওই কিলিংটা হয়নি, তারা হয়তো এই বাস্তবতা বোঝেনি, সেই জায়গা থেকে আওয়ামী লীগের কিছু প্রোপাগান্ডাও তো রয়েছে, যে প্রোপাগান্ডার কারণে তারা হয়তো এখনো বিভ্রান্ত হয়েছে, এরকম কিছু মানুষও রয়েছে। কিন্তু সেটা কিন্তু খুবই ধরুন এই টকশো গুলোতে এসেও বা আমাদের বিভিন্ন বিশিষ্ট জনরাও যেগুলো বলার চেষ্টা করেন, সেইটা তাদের মতামতের তুলনায় জনগণের মতামতের প্রতিফলন কিন্তু অন্যরকম। তারা কিন্তু এখানে দেখছি প্রায় মানে 70% মানুষ বলছে যে আওয়ামী লীগকে নির্বাচনে তারা চান না কারেন্ট কনটেক্সটে। তো এইখানে আমাদের যে দলীয় অবস্থান সেটার যথার্থতা প্রমাণ হয়। এবং ওই যে আপনি যেটা বলেন তৃতীয় অবস্থান, আওয়ামী লীগ এখন এই হিসাবের ভিতরে আসবে না। আওয়ামী লীগ এই জরিপগুলোর ভিতরে, আলোচনার ভিতরে আসলে আসাটা উচিত না। এই জরিপগুলোর ভিতরে আওয়ামী লীগ নিয়ে প্রশ্ন তোলা আসলে আওয়ামী লীগকে মানে আবার নরমালাইজ করার এক ধরনের প্রসেসেরও অংশ বলে আমরা মনে করি। আমার প্রশ্ন, বিএনপি জামায়াত উভয় দলকে অস্ত্রবাজির জন্য দায়ী করেছেন বা তারা নির্বাচনের জন্য উঠে পড়ে লেগেছেন জয়ী হওয়ার জন্য। এনসিপি কতটা সংযমী হতে পেরেছে? আমরা তো এনসিপির কাছ থেকে এরকম নির্বাচনী কোনো সংঘাত বা কোনো সংঘর্ষ বা কোনো কারো উপর হামলা বা নিজেদের মধ্যে অন্তর্কোন্দলে এমন কোনো বড় ঘটনা যেখানে যেমনটা আমরা না, আপনাদের নেতাকর্মীদের বেপরোয়া আচরণ তো হচ্ছে। আমাদের আপনি রিসেন্ট আমাদের গত কিছুদিন ধরে এই ধরনের কোনো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাজধানী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আপনাদের যে অক্টোবরে যেটা সাংবাদিকদের উপর হামলা, সাংবাদিকদের উপর বাধা দেওয়া হয়েছে, 1 ডিসেম্বর রাজশাহী মহানগরী পর্যটন মন্ডলের সাংবাদিকদের তালাবদ্ধ করার হুমকি দেন মেহেদী হাসান ও সোহেব আহমেদ, ওগুলো তো আপনাদেরই লোক। হ্যাঁ, আপনি মানে একটা হচ্ছে অস্ত্রবাজি, সম্প্রতি না বেপরোয়া আচরণের কথা, আমি তো অস্ত্রবাজির কথা বলি। মানে দুটোর কম্পারিজনে যদি যাই, ধরুন বিমানবন্দরে যেটা ঘটেছিল এটা দুঃখজনক ঘটনা এবং তিনি যেটা করেছেন তাকে আমরা পরবর্তীতে সাংগঠনিকভাবে তার ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। এবং একটা জিনিস হচ্ছে যে নতুন একটি রাজনৈতিক দল হিসেবে সাংগঠনিক শৃঙ্খলা আনার জন্য আমাদের কিছুটা শুরুতে সময় লেগেছে, কিন্তু যত দিন যাচ্ছে এটা কিন্তু অনেকটাই নিয়ন্ত্রিত হয়ে এসেছে। আরেকটা জিনিস হচ্ছে যে ধরুন এই যে রাজশাহীতে যে ঘটনাটা ঘটেছে ওইটা ছিল কমিটি নিয়ে কিছু অসন্তোষের ব্যাপারে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আপনি বড় আকারে ধরুন এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা করছে বা কোনো নিহতের ঘটনা বা এই যে পাবনার ঈশ্বরদীতে যে ঘটনাটা ঘটেছে বিএনপি এবং জামাতের মধ্যে, মানে জামাতের একজন কর্মী তিনি অস্ত্র উঁচিয়ে গুলি করেছেন এবং পরবর্তীতে গ্রেপ্তারও হয়েছেন, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের মাঝে দেখবে না। তবে এটা বাংলাদেশের রাজনীতির বাস্তবতা যে যারা যত ডমিনেন্ট হতে চায় পলিটিক্সে তারা অনেক ক্ষেত্রে, বিশেষ করে ঢাকার বাইরে তৃণমূল অঞ্চলে, ঢাকায়ও অনেক ক্ষেত্রে, বাট তৃণমূলে এই প্রবণতাটা এখনো রয়ে গেছে। এটা সামগ্রিকভাবে আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা পরিবর্তন আনা প্রয়োজন। সেটা আমরা সবার আগে নিজেদের দলের ভিতরে চর্চা করার চেষ্টা করছি, সেটা আমাদের কর্মীদেরকেও, নেতাকর্মীদেরকেও সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। একই সাথে আমরা আশা করি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও এটা ধীরে ধীরে পরিবর্তনটা নিজেদের মধ্যে আনবে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে দেখলাম যে আমাদের সদস্য সচিব একেবারে সুনির্দিষ্ট তথ্য নির্ভর একটা বক্তব্য দিলেন, সেই বক্তব্যের দেওয়ার পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী অত্যন্ত দুঃখজনক, মানে তাদের যে ভাষা তারা বলেছেন যে সস্তা রাজনীতি বলে তারা আখ্যায়িত করেছেন, একেবারে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত একটি কথা তারা অন্য আরেকটি রাজনৈতিক দলের প্রধান একজন নেতা সম্পর্কে বললেন। এটা আমাদেরকে অত্যন্ত, মানে আমরা আশ্চর্য, মানে অবাক হয়েছি এবং একই সাথে ক্ষুব্ধ হয়েছি। কেননা আমরা মনে করি যে সমালোচনা করারও ভাষার ক্ষেত্রে আমাদের কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে ওনারা এই ঘটনাটাকে অস্বীকার করে গেলেন, কিন্তু আমরা সুস্পষ্টভাবে দেখেছি পাবনার ঈশ্বরদীতে যে ঘটনা ঘটেছে, প্রথমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা প্রচার হলো যে এই ঘটনাটা নাকি যিনি করেছেন, যে অস্ত্র উঁচিয়ে গুলি করেছেন, তিনি নাকি বিএনপি কর্মী। কিন্তু পরবর্তীতে ফ্যাক্ট চেকাররা আমাদেরকে জানালেন যে তিনি হচ্ছেন ওই যে তুষার মণ্ডল, সে হচ্ছে ওই এলাকার যে জামাতের প্রার্থী তার ঘনিষ্ঠ সহচর। এবং তাকে পরবর্তীতে এটা ওই এলাকা গোয়েন্দা পুলিশ এটা প্রেস রিলিজের মাধ্যমে কনফার্ম করেছে এবং তাকে গ্রেফতারও করা হয়েছে অস্ত্র সহ, 2টো গুলি সহ। এরপরেও তারা এটা অস্বীকার করলেন। অস্বীকার তো করলেনই, এটা নিয়ে কথা বলাতে আমাদের মানে সদস্য সচিবকে এই ভাষায় তারা একটা বিবৃতি দিলেন। এটা অত্যন্ত দুঃখজনক আমরা মনে করি। এবং আমরা মনে করি যে ওনারা যে রাজনীতিটা করেন সেই রাজনীতিতে ওনারা যেটা বলেন সেটার প্রতিফলন ওনাদের কর্মীদের মধ্যে থাকা প্রয়োজন। আমরা একদিকে দেখেছি যে অনলাইনে প্রচন্ড আক্রমণাত্মক আচরণ তাদের নেতা কর্মীরা করে থাকেন, তাদের বট বাহিনীর একটা নামও হয়ে গেছে আলবটর, এবং সেটা নিয়ে সকলেই আসলে এটা নিয়ে ক্ষুব্ধ এবং প্রতিক্রিয়া জানিয়েছে। কিন্তু তারপরও এটার নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে তারা যথেষ্ট কার্যকর ভূমিকা রেখেছেন বলে আমাদের মনে হয়নি। এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে এর আগে তো আসলে জামায়াত ছিল
বাংলাদেশের তৃতীয় বা চতুর্থ দল, মানে জাতীয় পার্টি এবং জামাতকে সেইভাবে দেখা হতো। যখন এখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে জামাত নিজেদেরকে মনে করছে যে বিএনপির সাথে দ্বিতীয় দল হিসেবে তারা সরকারে যাওয়ার জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে, শক্ত প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে তাদের মধ্যে এক ধরনের আশা তৈরি হয়েছে, তখন কিন্তু তাদের আচরণেও আমরা ওই যে পুরনো ডমিনেন্ট যে পলিটিক্যাল কালচারটা আমরা ছিল তাদের ভিতরে আমরা আসতে দেখছি। তো এই জিনিসটুকু, এই যে পুরনো খেলায় নতুন খেলোয়াড় হওয়ার যে প্রবণতা তাদের মধ্যে দেখতে পাচ্ছি, এটা তাদের আসলে পরিহার করা প্রয়োজন। আমরা মনে করি জামায়াতের বক্তব্যই আপনাদের বক্তব্য, সেই কারণে প্রশ্ন করা যে নির্বাচন কি আসলে আপনারা করতে দেবেন না, বা নির্বাচন হলে অংশ নেবেন না, নাকি নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়া নিয়ে কোনো সংশয় আছে আপনাদের? ধন্যবাদ আপনাকে, আমার সহ আলোচক হিসেবে যিনি রয়েছেন তাকেও ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা আমাদের দেখছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে। প্রথমেই আমি তীব্র প্রতিবাদ জানিয়ে রাখছি যে জামাতের বক্তব্য আমাদের বক্তব্য নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জামাতে ইসলামীর মধ্যে কোনো প্রকার জোট গঠিত হয়নি, নির্বাচনী সমঝোতা আছে, গঠিত হওয়ার সম্ভাবনাও নেই। যেটা হতে পারে, আমরা কিছু ইস্যু রেজ করেছি জাতির প্রয়োজনে। জামাত সহ আরও বেশ কিছু দল সেই ইস্যুগুলির সাথে একাত্মতা পোষণ করেছেন। তারাও সেই ইস্যুগুলো কি? সেই ইস্যুগুলি হচ্ছে যে নির্বাচন পদ্ধতি। আজকেও আপনাদের সংবাদ সম্মেলন হয়েছে, সেখানেও আপনাদের নেতারা ছিলেন, জামায়াতের সাথে ছিলেন। তাছাড়া বেশ কয়েকটা বিষয়ে আমাদের সাথে যেহেতু একই মত আমরা পোষণ করছি, আমরা চিন্তা করছি যে রাজপথে আন্দোলন আমরা আমাদের ব্যানারে আমরা করছি, তাদের ব্যানারে তারা করছেন। একটা আপনি যেটাকে বললেন নির্বাচনী সমঝোতা, এটা হতেও পারে, আমরা সেদিকে অগ্রসর হচ্ছি। কিন্তু তার মানে এই নয় জামাত আজকে যে বক্তব্য দিয়েছে সেই বক্তব্য আমাদের বক্তব্য। আমি জামাতের নেতৃবৃন্দ যে বক্তব্য দিয়েছেন এটার উত্তর জামাত নেতৃবৃন্দ ভালো বলতে পারবেন। তবে আমি কয়েকটা বিষয় বলতে চাই। আপনার কি আজকেই মনে হলো যে মানুষের মধ্যে সংশয় সন্দেহ দেখা দিয়েছে ফেব্রুয়ারিতে ইলেকশন হবে কি হবে না? এটা তো অবশ্যই দেখা দিতেও পারে না, কিন্তু আজকের বক্তব্যগুলোতে এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ জনগণের মধ্যে একই প্রশ্ন তারা করে যাচ্ছেন যে ফেব্রুয়ারিতে কি আসলেই নির্বাচন হবে? কারণ নির্বাচন যারা করবেন সেই নির্বাচন কমিশন এবং সরকার নির্বাচনের পরিবেশ কি তৈরি করতে পেরেছে? এটা তো খুবই একেবারে সঙ্গত প্রশ্ন। এখনো পর্যন্ত মারামারি হানাহানি চলছে এবং এটা অবাধে চলছে, চুরি ডাকাতি ছিনতাই অবাধে চলছে। এগুলি নিয়ন্ত্রণ করার কোনো সক্ষমতা এখন পর্যন্ত যে সরকার দেখাতে পারে নাই। এরকম 300 আসনের নির্বাচন যেটা হবে অত্যন্ত উত্তাপ মুখর আমরা মনে করছি, এবং বিভিন্ন রাজনৈতিক দলের পেশি শক্তি এবং কালো টাকার শক্তির অপব্যবহার নির্বাচনে হবে বলে একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। সেই জায়গায় সরকার এখনো পর্যন্ত কোনো দৃষ্টিগ্রাহ্য কোনো কিছু করতে পেরেছে বলে আমাদের মনে হয় না। তার মানে কি একটা সম্পূর্ণ প্রশ্ন হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন না করার ব্যাপারে আপনাদের কোনো দাবি ছিল কিনা? না, তার মানে কি এই যে আমরা নির্বাচন পিছিয়ে যাক এটা চাই, অথবা নির্বাচন না হোক এটা চাই? একেবারেই না। আমরা চাই যে আমরা নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তার মতামত, তার ক্ষমতার প্রতিফলন ঘটাক, এটা আমরা চাই। কিন্তু সেটা যেন প্রকারে না হয়, সেটা যেন মানে লোক দেখানো না হয়, এটা হচ্ছে আমাদের চাওয়া। এনসিপির একজন শীর্ষস্থানীয় নেতা বহুবার বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। নাসিরউদ্দিন পাটোয়ারি বারবারই বলছেন। কেন বলছেন এই প্রশ্ন, একটা এনসিপির মতো একটি দলের শীর্ষস্থানীয় ব্যক্তি এটা কেন বলছেন? আমরা তো কখনো বলি নাই যে ফেব্রুয়ারিতে ইলেকশন হচ্ছে না। কিন্তু আমরা যে বিষয়টা বলতে চাচ্ছি যে ইলেকশনের আগে গণভোট যদি না হয়, যদি জুলাইয়ের গণ অভ্যুত্থানের এই বিষয়ের জুলাই সনদের স্বীকৃতি আইনগত ভিত্তি যদি প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা আসলে কি পেলাম? এত রক্তপাত, এত মানুষের আত্মদান, এত মানুষের পঙ্গুত্ব বরণ, এই সব কি একটি দলকে সরিয়ে আরেকটি দলকে ক্ষমতায় বসানোর জন্য? তা তো নয়। আমরা একটা রাজনীতির একটা গুণগত পরিবর্তন চাই। সেই গুণগত পরিবর্তনের কতটুকু আমরা অর্জন করতে পারলাম, এই প্রশ্ন তো করার অধিকার আমাদের আছে। আমার মনে একটু যাবো ওনার কাছে, তার আগে প্রশ্নটা বলছি এই জন্য যে যদি নির্বাচন গণভোট ছাড়া নির্বাচন যদি হয় তাহলে আপনাদের অবস্থান কি হবে? যদি গণভোট ছাড়া নির্বাচন হয়, আমরা রাজনীতির আগামী দিনের চিত্র আজকে বলতে পারবো না, কারণ রাজনীতি প্রতি মুহূর্তে রং বদলায়। তবে এটা এই রং বদলানোর মেইন স্টেক হোল্ডার কারা? রাজনীতিবিদ নাকি সরকার?
সরকাররাও তো এখন রাজনীতিবিদ, কারণ হচ্ছে যে তারাও তো রাজনীতির না, তারা তো রাজনীতি করে, তারা তো জাস্ট সাময়িক সরকারের রাষ্ট্রে দায়িত্ব যেহেতু নিয়েছে। আছেন, রাষ্ট্রের দায়িত্বে আছেন, অতএব রাজনীতি যেহেতু ওনারা পরিচালনা করেন, ওনাদের রাজনীতিবিদ না বললে কাদেরকে বলবো। এবং বিভিন্ন রাজনীতির দোলাচলে যে তারা মানে রং বদলান, এটা তো আমরা দেখতে পাচ্ছি। আপনার কি মনে পড়ে না সেই সময়ের কথা যে লন্ডনে কিন্তু বৈঠকের বিএনপির পরে পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে আপনারা যেই দাবি নিয়ে আন্দোলন করছেন, পিআর পদ্ধতি, সেটা কমিশনে ছিল না, কিন্তু পরবর্তীতে আপনারা সেই নিম্নকক্ষে পিআর নিয়ে চলে এসেছেন। এটা আমরা একটা আসবো আপনার কাছে, জি, জি। একটু যেতে চাই খান মোহাম্মদ মুরসালিনের কাছে। খান মোহাম্মদ মুরসালিন, নিশ্চয়ই আপনি শুনেছেন বিএনপির দুঃখিত জামায়াত ইসলামের যে দুইজন বিশেষ করে একদম টপ লেভেলের নেতা, তারা যে কথাগুলো বলেছেন, এবং আপনাদেরও পক্ষ থেকে একটি গণভোটের কথাও আপনারাও চান, কিন্তু সেই গণভোটটা আগে পরে হলে আপনাদের কোনো সমস্যা নেই, এরকম একটা বক্তব্য আজকে নাসিরউদ্দিন পাটোয়ারি সে কথা বলেছেন। আসলে আমার প্রশ্ন হলো, এই যে গণভোটের তারিখ ঘোষণা না হলে নভেম্বরে এই যে জাতীয় নির্বাচন পিছিয়ে যেতে পারে, এই আশঙ্কা আপনারাও করেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার শ্রদ্ধেয় সহালোচক দর্শকবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। নির্বাচন নিয়ে আমি একটু ভাইয়ের সাথে সহমত পোষণ করে আমি কিছু বিষয় যোগ করতে চাই। সেটা হচ্ছে যে নির্বাচনী আমেজটা একটু খেয়াল করে দেখলে, যেহেতু আমরা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে উঠে আসা দল, সেহেতু আমাকে তো জনগণের কথা বলতেই হবে। এটা সব রাজনৈতিক দলই বলে, আমাকে আরো বিশেষভাবে বলতে হবে। জনগণের কোন কথাটা বলতে হ্যাঁ, চাচ্ছেন? কোন পার্সপেক্টিভ থেকে, সেটাই আমি বলছি। সেটা হচ্ছে যে নির্বাচনী আমেজটা কিংবা নির্বাচন কেন্দ্রিক যে চিন্তা ভাবনা, যে পোলারাইজেশনগুলো, এগুলো শুধুমাত্র আপনি খেয়াল করলে দেখবেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যেই হচ্ছে। কিন্তু রাজনীতির বাইরে যে নির্দলীয় যে মানুষেরা আছেন, যারা নাকি কোনো দল করেন না, তারা ছাপোষা মানুষ, চাকরি বাকরি করেন, ব্যবসা বাণিজ্য করেন, চায়ের দোকানগুলোতে আপনারা যান, নির্বাচন সংক্রান্ত বিষয়ে আপনি কি নিশ্চিত কোনো আলাপ কি তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে? আসলে এটা কিন্তু মানে নির্বাচন নিয়ে আলাপ আলোচনা হচ্ছে না, আপনি নির্বাচন, বলতে চান? না না, নির্বাচন নিয়ে আলাপ যেটা হচ্ছে যে আসলে কি হবে, এত রক্তপাতের হবে মধ্য কিনা। দিয়ে, এত রক্তপাতের কারণ মধ্য আমরা তো দিয়ে দেখছি আসলে কোন দিকে যাচ্ছে। জামায়াতের 300 আসনে তারা একাধারে গণসংযোগ করছে, আমি এই বিএনপির বিষয়টাই লোকেরা তারা আমি এই নির্বাচনী সংযোগ করে যাচ্ছে। আমি এই বিষয়টাই আগেই ক্লিয়ার করে নিয়েছি যে সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী আমেজ বিরাজ করছে। নির্বাচন নিয়ে তাদের সকল চিন্তা ধ্যান ধারণা নির্বাচন কেন্দ্রিক, কিন্তু যেই নির্বাচনটা জনগণের প্রত্যক্ষ ভোটে আয়োজিত হবে, অনুষ্ঠিত হবে, সেই যেই জনগণ আসলে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে, তারা কি মনে করছে সেই বিষয়ে কি আসলে বাংলাদেশের মিডিয়া বলেন, রাজনৈতিক ইয়েতে বলেন, কিংবা ব্যবসায়ী মহলে বলেন, কিংবা বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যারা পলিসি মেকার আছে তাদের জায়গায় বলেন, তো জনগণ কি মনে করছে, হ্যাঁ, সেই বিষয়ে কি আসলে কোনো আলাপ আছে? তো এইদিকে এই বিষয়গুলো তো অন্তর্বর্তীকালীন সরকারকে ক্লিয়ার করতে হবে। কেন ক্লিয়ার করতে হবে আমি বলি, এই আলাপগুলো অনেকে করে না, কিন্তু আজকে আমাকে এখানে বলে যেতে হবে। সেটা হচ্ছে যে ধরেন জুলাই গণঅভ্যুত্থানে জাতিসংঘের রিপোর্টটাও যদি আমরা আমলে নেই, তাহলে প্রায় 1400 শহীদ। 1400 শহীদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছেন শ্রমিকরা, তাই নয় কি? আচ্ছা, তাহলে শ্রম সংস্কার কমিশনটা যে হলো এবং তারা যে একটা প্রতিবেদন দিল, এই প্রতিবেদনটা কি ঐকমত্য কমিশন আলোচিত হয়েছে? হয়নি। যেই নারীরা আন্দোলনের মাঠে না নামলে আসলে আন্দোলনটাই আলোর মুখ দেখতো, গণঅভ্যুত্থানে আলোর মুখ দেখতো কিনা এই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। আজকে সেই নারীরা কোথায়? এখানে একটা নারী সংস্কার কমিশন গঠিত হয়েছিল। হ্যাঁ, এই বিষয়টা ডিবেট হতে পারে যে কোন বিষয়টা আমাদের সামাজিক প্রেক্ষাপটে আমাদের মূল্যবোধের সাথে যায়, কোনটা যায় না, সেটা আলাপ আলোচনার ভিত্তিতে ঠিক হতে পারে, কিন্তু আলোচনাই তো হয়েছে। না 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 না, 9 মাস ঐকমত্য কমিশনে কি আলাপ আলোচনা হলো? ইভেন কি আমি বলি, ইভেন কি গণমাধ্যম যে সংস্কার কমিশন, সেটা নিয়ে আলাপ হয় না। নির্বাচন সংস্কার কমিশন যেটা হয়েছিল, সেটা নিয়ে কোনো আলাপ হয় না। শুধু তাই নয়, প্রধান নির্বাচন কমিশনার বলে দিয়েছেন যে নির্বাচন সংস্কার কমিশনের যে প্রস্তাবগুলো আছে সেটা তাদের পক্ষে আমলে নেওয়া সম্ভব নয়। তাহলে তিনি কিসের ভিত্তিতে আমাদেরকে একটি নির্বাচন প্রস্তাব দিচ্ছেন? এগুলো তো ভ্যালিড কোশ্চেন। এবং এটা হচ্ছে যে নাগরিকদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকারকে বেস করে স্বাস্থ্য সংস্কার কমিশন হয়েছে। স্বাস্থ্য সংস্কার কমিশনের আলাপ ঐকমত্য কমিশনে আলোচনাই হয় নাই, তাদেরকে একদম লিস্টে আসে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? সেটা হচ্ছে যে এই যে গণঅভ্যুত্থানটা যে হলো, এটার অরিজিনটা কি? সেটা হচ্ছে নন পার্টিজান মুভমেন্ট। বাংলাদেশে 50 বছর আমরা কি দেখেছি যে কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে একটি আন্দোলন হয়, নয় সরকার পরে, অথবা একটি নির্বাচন হয়, অথবা কোনো গণ আন্দোলন হয়। বাংলাদেশে এই প্রথম কোনো দলের ব্যানারে এই গণঅভ্যুত্থানটি
হয়নি, তার মানে সাধারণ মানুষের প্রত্যক্ষ অংশগ্রহণে হয়েছে। অথচ দেখেন এই সাধারণ মানুষের সিভিল রাইটসের যে বিষয়গুলো, সেই কমিশনের আলাপগুলো বাদ রেখে আপনারা মাসের পর মাস এই ঐকমত্য কমিশন কি আলাপ আলোচনা করলো, কতদিন ক্ষমতায় থাকবে, টার্মটা কতটুকু হবে, একজন প্রধানমন্ত্রী কতবার থাকতে পারবেন, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর মধ্যে দিয়ে আমি 1 মিনিটে শেষ করে দিব। সেটা হচ্ছে এই বিষয়গুলোর মধ্যে দিয়ে মূলত কি হলো, এখন আমি মূল পয়েন্টে আসি। এই বিষয়গুলো সর্ট আউট না করার ফলে যেটা হবে, যে আশঙ্কাটা আমরা করছি, এই যে ভাই শ্রদ্ধেয় বড় ভাই যে উল্লেখ করলেন যে নির্বাচনটা আসলে নাও হতে পারে, হ্যাঁ, কিংবা পেছাতে পারে, কোন প্রেক্ষাপটে, সেই প্রেক্ষাপটটা এখন বলি। যে যখনই আপনি গণবিচ্ছিন্ন হবেন, যে ওনারা বলছেন পেছাতে পারে, কিন্তু আপনারা কি মনে করেন? এই যে এখন এই উত্তরটা দিচ্ছি আমি, যে যখন কোনো সরকার কিংবা কোনো রাজনৈতিক দল যখন গণবিচ্ছিন্ন হয়, তখন তারা বিভিন্ন সংকটের মধ্যে পড়ে। আপনি অনেক আয়োজন করলেন, অনেক নির্বাচন করলেন, কিন্তু সেখানে মানুষের কোনো পার্টিসিপেশন নাই, এটা কি আপনি সাস্টেনেবল করতে পারবেন কিনা? পারবেন না। তো তার মানে হচ্ছে যে আজকে শহীদ আনাসের বাবার কাছে, শহীদ আনাসের বাবার জায়গায় যদি আপনি দাঁড়ান, তাহলে তার ছেলের যে শহীদি মর্যাদা, তার ছেলের খুনের যে বিচার, সেটার চাইতে তো নির্বাচন বড় না। আপনি যদি রিয়া গোপের বাবার এতে দাঁড়ান, জায়গায় দাঁড়ান, অথবা যেই আতিকের জায়গায় দাঁড়ান, যেই ছেলেটা হাত হারিয়েছে তার জায়গায় দাঁড়ান, তো ধরেন এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাইরে যে মামলাগুলো হয়েছে, এর কোনো অগ্রগতি আছে? নাই। তাহলে যেই ছেলেটা দেখতেছে যে আমি আজকে চাকরির জন্য অ্যাপ্লাই করছি, এই চাকরিটা পেতে হলে আমাকে একই আমলাতান্ত্রিক জটিলতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, তাহলে সংস্কারটা, এই বিষয়গুলো যদি এই ফেব্রুয়ারির মধ্যে যদি দৃশ্যমানভাবে সর্ট আউট করতে না পারে, তাহলে তো জনগণকে সম্পৃক্ত করতে পারবে না এই প্রসেসের মধ্যে দিয়ে। যখনই জনগণকে সম্পৃক্ত করতে পারবে না, ওই সময় ষড়যন্ত্রকারীরা এখানে সুযোগটা নেবে। আপনি কি তাই মানে এনসিপি কি তাই মনে করে কিনা যে আপনি যে দাবিগুলো কথাগুলো বলছেন, এই দাবিগুলো জানার পর বা দাবিগুলোকে স্ট্রংলি বা না জানানোর পরেও আপনার দেখা গেল আপনার নির্বাচন ট্রেনে তো উঠছেন, আপনার প্রতীকের জন্য লড়াই করছেন, আপনার বিভিন্ন জায়গায় সংযোগ করছেন, কিন্তু সেই জায়গাগুলো তো ঠিকই করছেন, কিন্তু কেন এই দাবিগুলো? এই জায়গায় একটা বিষয় আমি 1 মিনিটে একটু ক্লিয়ার করে দিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের যে গণঅভ্যুত্থানের যে ইস্যুগুলো, সেই ইস্যুগুলোকে সমাধানের মধ্য দিয়েই আমরা নির্বাচনী ট্রেনে যেতে চাই। কারণ কি? কারণ হচ্ছে যে নির্বাচন ট্রেনে উঠেন নাই। না, গণতান্ত্রিক উত্তোলনের মানে দেশকে স্ট্যাবিলাইজ করার জন্য, স্থিতিশীল করার জন্য, গণতান্ত্রিক অগ্রযাত্রায় যাওয়ার জন্য অবশ্যই নির্বাচনের প্রয়োজন। কিন্তু আমাদের আলাপটা হচ্ছে যে এই যে সংকটগুলো আছে, এই দৃশ্যমান যে প্রশ্নগুলো আছে, এগুলোর সঠিক জবাব জনগণকে যদি আপনি কনভিন্স করতে না পারেন, তাহলে আপনি যদি নির্বাচনে যানও সেটা ফলপ্রসূ হবে না। এটা না করে যদি নির্বাচনে যায়, এনসিপির অবস্থান কি? এটা তো ভাইয়ের কথার সাথে সুর দিয়েই বলি যে রাজনৈতিক পরিস্থিতি তো সবসময় বদলাচ্ছে, প্রতি মুহূর্তে বদলাচ্ছে। তো ওই সময় আমাদের বেস্ট যে ডিসিশনটা হবে, আমরা সেই সিদ্ধান্তটাই নিব। জি, ধন্যবাদ। জনাব শাহ ইফতেখার তারিক আজকে প্রধান উপদেষ্টা একেবারে কড়া ভাষায় বলেছেন যে ফেব্রুয়ারির মধ্যেই প্রথমার্ধেই নির্বাচন হবে, এবং তিনি বলেছেন নির্বাচন বানচালে দেশ ও দেশের বাইরে থেকেই ষড়যন্ত্র চলছে, হঠাৎ করে আক্রমণ চলে আসতে পারে। তিনি এই নির্বাচনকে চ্যালেঞ্জিং আখ্যা দিয়ে বলেন যত ঝড় ঝাপটা আসুক না কেন আমাদের সেটা অতিক্রম করতে হবে, অর্থাৎ সেটা যে কোনোভাবে ঠেকাতে হবে। আমার প্রশ্নটা হলো, উনি বলছেন দেশে ও দেশের বাইরে নির্বাচন বানচালে দেশ ও দেশের বাইরে থেকে বড় শক্তি কাজ করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দেশের ভেতরে কি আপনারা এই নির্বাচন বানচাল করতে চান? প্রশ্নই আসে না। যে আমরা এদেশের মানুষের সাথে কাজ করি, এই দেশে অবস্থান করি, আমরা নির্বাচন বানচাল করতে চাইবো কেন? নির্বাচন যদি বানচাল হয় বা নির্বাচন পিছিয়ে যায়, তাহলে আপনাদের যে দাবিগুলো, এই দাবিগুলো যদি পূরণ না হয়, দাবিগুলি যদি পূরণ না করে, আমি বলি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর তিনিই বলেছেন যে যত নির্বাচন যত দেরি হচ্ছে, ফ্যাসিবাদ শক্তি তত শক্তিশালী হচ্ছে, যারা দেশের নৈরাজ্য দেখতে চায় তারা নির্বাচন পেছানোর একটা ষড়যন্ত্র করছে বা পেছানোর কথা বলছে। ওনার কথা সত্য, ঠিক আছে, এর সাথে আমি দ্বিমত করার কিছু নাই। উনি তো আর আমাকে বলেননি, কারণ হচ্ছে উনি যদি স্পষ্টত আমাদেরকে উদ্দেশ্য করে বলেন তাহলে ওনাদের অনেক বক্তব্য তো ক্লিয়ার যে যারা এইসব দাবি নিয়ে রাস্তায় করছে, রাস্তায় আন্দোলন করছে, তারা জনগণের কাছে যাক ভোটের মাধ্যমে। আমরা আমাদের দাবিকে উনি বলেন যে নির্বাচনের মাধ্যমে আসেন। আপনাকে একটা সহজ প্রশ্ন দিই, একটা পরীক্ষার মধ্য দিয়ে আমাকে আপনার চেয়ারে বসতে হবে। এখন পরীক্ষার আগে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, আমি দেখতে পাচ্ছি, এবং সেটা ওনাকে ফাঁস করা হচ্ছে। এখন অনেক মানুষজন বলছে যে আপনি পরীক্ষা দিয়ে এই চেয়ারে বসুন,
বসে তারপর আপনার সিদ্ধান্ত বাস্তবায়ন করুন। মানে এর আগে একজনকে প্রশ্ন ফাঁস করে ফাঁস করা দিয়েছে। হচ্ছে। আচ্ছা, তো যে নির্বাচন ব্যবস্থা চলছে এতদিন যাবত, এই নির্বাচন, এটা কোনো নির্বাচন ব্যবস্থা? এটা তো হচ্ছে পুরোপুরি একটা ডাকাতি, এক্স্যাক্টলি। ভোট ডাকাতি, টাকার বিনিময়ে ভোট ডাকাতি, অস্ত্রের বিনিময়ে ভোট ডাকাতি। এই ভোট ডাকাতির নির্বাচন আমরা দেখে এসেছি। আপনি দেখুন, আমি সেই জন্য বলছি আপনারা সেই নির্বাচনে আমি যাবেন আসছি কিনা। আসছি আপনি দেখুন, এখন পর্যন্ত যতগুলি নির্বাচন, আমাদের রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে একেবারে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত, প্রত্যেকটাকে নির্বাচন কেন্দ্র করে হয়েছে। তার মানে নির্বাচন ব্যবস্থাটাই হচ্ছে মূল সংস্কারের জায়গা ছিল। এখন আপনি বলছেন নির্বাচন জাতীয় ঐকমত্য কমিশনে পিআর ছিল না। আমি যদি এটা যুক্তির খাতিরে মেনেও নেই, জাতীয় নির্বাচন কমিশনে কি গণভোট ছিল? ঐকমত্য কমিশনে কি গণভোট ছিল? এটা তো আলোচনায় এসেছে এবং তারপরে এটা করতে হয়েছে এবং সবাই একমত হয়েছে। গণভোটে একমত হয়েছে সবাই। হ্যাঁ, একমত হয়েছে। পিআর আমি পদ্ধতিতে তো আসছি। ঐকমত্যে পৌঁছাতে আমার পারেনি। যুক্তিটা দিতে দেন যে তারা গণভোট তো ছিল না এজেন্ডায়, এজেন্ডায় তো এসেছে। আর আমাদের পিআর এজেন্ডার যে সময় এজেন্ডায় ওঠে নাই, সেই সময় আমরা এটার দাবি জানিয়েছি আপনারা কেন এজেন্ডাভুক্ত করবেন না। জাতীয় ঐকমত্য কমিশন কোন অথরিটি? এটা জনগণের পক্ষ থেকে, রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে তাদেরকে বসানো হয়েছে। তারা কোনটাকে তাদের পছন্দ হলে এজেন্ডাভুক্ত করবে, পছন্দ হলে এজেন্ডায় রাখবে না। কোনো রাজনৈতিক দলের ইশারায় তারা উঠবে আর কোনো রাজনৈতিক দলের ইশারায় তারা বসবে, এটা তো হওয়া উচিত ছিল না। সব এজেন্ডাভুক্ত হওয়া দরকার ছিল। আমার একটা প্রশ্ন, আমি শেষ করি, যদি আলোচনার মধ্য দিয়ে, কমিশন নিয়ে একটা প্রশ্ন করি, আমি শেষ করে দিই এটা, জি। যদি আলোচনার মধ্য দিয়ে আলোচনায় আসতো, আলোচনার মধ্য দিয়ে পিআর যদি বাতিল হতো, আমাদের কোনো আপত্তি ছিল না। কিন্তু তারা, আমরা মৌখিকভাবে বলার পর, লিখিতভাবে বলার পর, তারা পিআরকে কেন এজেন্ডাভুক্ত করলেন না, এটাই তো আমার কাছে উদ্দেশ্য প্রণোদিত। আবার পিআর হয়েছে, উচ্চকক্ষে পিআর বিষয়ে সবাই একমত হয়েছে। বিএনপি সেখানে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছে। তারা এটা করবে না, তারা এটা করতে চায় না। তারা কি করতে চায়? নিম্নকক্ষের রেপ্লিকা বানাতে চায় উচ্চকক্ষকে। তো এটার মানে তো পিআর না, জনগণের প্রতিনিধিত্ব এখানে আসবে না। তারা কি চায় দেখুন, জোটবদ্ধ নির্বাচনের মধ্যে একক মার্কা নিয়ে সারা দেশে একটা মানে ভুইফোর সাইনবোর্ড সর্বস্ব দলের নেতাদেরকে জিতিয়ে আনা হয়। আরপিওতে মানে কি করার জন্য প্রস্তাব আসলো, জোটবদ্ধ হইলেও আলাদা আলাদা প্রতীকে। বিএনপি সেখানে আপত্তি দিয়ে রাখলো। আসলে বিএনপি কি চায়? বিএনপি হাসিনা যেভাবে দেশ চালিয়েছে, আবারও মনে হয় যে বিএনপি সেভাবেই দেশ চালাতে চায়। তারা আবারও সেই বিষয়টা চালাতে চায়। এটা আমার অভিযোগ না, তাদের বক্তব্যের বিষয় এইটা। পিআর হলে তাদের কি সমস্যা? পিআর হলে তো তারা সবচেয়ে বেশি লাভবান হবে। তারা কোনোদিন অন্য দলের কাছে, এটাও তো হইতে পারে আপনারা কোনোদিন লাভবান হন নাই, সেটাই লাভবান করার জন্য পিআর। আমরা কোনোদিন লাভবান হই না, আমরা সব সময় লাভবান। ইসলামী আন্দোলন মনে করে আমরা কোনো দুনিয়াবি স্বার্থের জন্য আমরা রাজনীতি করি না। যদি করতাম তাহলে বিভিন্ন রাজনৈতিক সরকারের সময় আমরা অনেক বেশি বেশি আসন পাওয়া সম্ভব ছিল, যেটা অন্যদের দৃষ্টান্ত আপনারা দেখতে পান। কিন্তু আমরা সেগুলিকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছি। আমরা জনগণের জন্য আন্দোলন করি, জনগণের স্বার্থে আন্দোলন করি। এতে যদি আমরা ওই ক্ষমতার চেয়ারে বসতে নাও পারি, তাতে আমাদের কোনো আফসোস নাই। আমার একটা প্রশ্ন ছিল, হয়তো উত্তরটা 30টা আসন যদি এখন আপনারা হয়তো বলা হচ্ছে যে জোটে আপনারা আছেন নির্বাচনী সমঝোতাতে 30 থেকে 40টা আসনের কথা বারবার বলা হচ্ছে, এই কয়েকটা আসন দিলে কি নিশ্চয়ই আপনারা বিএনপির সাথে যেতেন? আমি তো বললাম যে আমাদের যখন আলাপ আলোচনা হয়েছে, আমাদের মেইন যে এজেন্ডা ছিল সেটা বিচার সংস্কার, এই বিষয়গুলো। তো বিএনপির সাথে যখন আমাদের আলাপ আলোচনা হয়েছে, সেক্ষেত্রে তারা এই প্রশ্নগুলোতে আসলে একমত না এবং তারা আসলে সেখানে চায় না। এবং বিএনপি জায়গাটা এরকম যে আসলে তারা এখন খুব প্রাউডলি বলে যে আসলে মানে অনেকগুলো রাজনৈতিক দলের বাংলাদেশে প্রেক্ষাপটে রাজনীতি করার সুযোগ তারা করে দিয়েছে, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক তারা। কিন্তু একই সাথে এখন কিন্তু তারা মানে বহুদলীয় গণতন্ত্র বিলীনকারীর একটা বড় প্রবর্তক বলে আমি মনে করি। আপনি দেখেন যে শাহাদত সেলিম, এহসানুল হুদা, এই মানুষগুলা নামমাত্র একজনের এক একটা পার্টি, এবং তার ঐক্যমত্য কমিশনে যে সালাউদ্দিন সাহেব হ্যাঁ বললে হ্যাঁ বলতো, না বললে না বলতো, এবং এতটাই সাপোর্ট করতো, মানে আমরাও মাঝে মধ্যে অবাক হইতাম যে আসলে তারা কি সবগুলো মানে বুঝে হ্যাঁ বলছে বা না বুঝে না করছে কিনা। তো আমরা তো দেখতে পেলাম যে তাদেরকে মির্জা ফখরুল ইসলাম সাহেব পাশে বসিয়ে হ্যাঁ বলো তোমার দল বিলীন হয়ে গেছে, মানে যেভাবে অর্ডার করা হচ্ছে, এটা আমাদের দেখে খুবই দুঃখ লেগেছে যে আসলে এই রাজনৈতিক দলগুলোর তো একটা বড় সম্ভাবনার জায়গা ছিল, কিন্তু বড় রাজনৈতিক দলগুলো আসলে চাই না নতুন রাজনৈতিক দলগুলো আসলে সামনের দিকে আগাক। এবং আমি মনে করি যে জামাত ইসলামী বাংলাদেশ, বিএনপি,
যারা আসলে দীর্ঘ 40-50 বছরের একটা হিস্ট্রি আছে, তাদের উচিত ছিল মানে মানে কোনো রাজনৈতিক দলকেই জোটের এই প্রেক্ষাপটের আলোকে মানে না তৈরি করে বরঞ্চ তাদের জন্য একটা সেফ স্পেস তৈরি করে দেয়, যেন ছোট রাজনৈতিক দলগুলা বা যারা তরুণ রাজনৈতিক দলগুলা তারা যেন নিজেদের একটা সুন্দর রাজনীতিটা দাঁড় করাতে পারে কোনো রকম বাধা ছাড়া। ধরেন বিএনপি, জামাত বা অন্য যেসব পুরনো রাজনৈতিক দল আছে, আমাদের এই তরুণদের একটা লড়াইয়ের জন্যই তো আজকে তারা রাজনীতি করার সুযোগ পাচ্ছে। আজকে তারা ইলেকশন থেকে শুরু করে ক্ষমতায় আসার সম্ভাবনা তাদের মধ্যে তৈরি না, হয়েছে। তারা তো স্বীকার করে না বিএনপি যে আপনাদের জন্য যে তারা রাজনীতি সেটা করতে করে না। পারছে, স্বীকার করে 5 না। তারিখে আপনি তাদের টোন দেখবেন, বাবারা সোনারা তোমাদের ছাড়া হয় না। আবার আজকে তারেক রহমানদের টোন দেখবেন ডিফারেন্ট। তারা তো বলে যে এদের পক্ষে একা দেখেন, করা ইতিহাস সম্ভব নয়, সাধারণ কখনো মানুষ নেমেছিল বলে, ইতিহাস কখনো বিএনপি জামাত নেমেছিল বলে আপনারা ঠিক সম্ভব আছে, হয়েছে। ডেফিনেটলি ইতিহাস কখনো বেঈমানদেরকে ক্ষমা করবে না। যদি তারা আসলে মনে করে থাকে তরুণদের কোনো ভূমিকা নাই, তাহলে ধরেন এই ইতিহাসই এটার জবাব তাদেরকে দিয়ে দিবে। যদি তারা ইতিহাস থেকে শিক্ষা না নিতে পারে, এটা তাদের ফল্ট। আমরা আমাদের জায়গায় জনগণের রাজনীতি করে আসব। মানে আমাদের জায়গাতে আমি বলতে পারি যে ধরেন যে আমরা যখন ক্যাম্পাস লাইফে অ্যাক্টিভিজম করছি, রাজনীতি করছি, আমি, তারপরে ফারুক, তারপর নুরু, ওনারা কিন্তু একই সময়ে আসলে আমরা উঠে আসা। তো আমরা তখন দেখতাম কি যে রাজনৈতিক দলগুলো আসলে মানে নির্বাচন ছাড়া তাদের আর কোনো এজেন্ডা নাই। এই কোটা সংস্কার বলেন, নিরাপদ সড়ক বলেন, বিভিন্ন এজেন্ডাতে আধিপত্যবাদ, ভারতের আধিপত্যবাদ বিরোধী আন্দোলন বলেন, বিভিন্ন এজেন্ডাতে আমরা কখনো দেখতাম না যে রাজনৈতিক দলগুলোকে সেভাবে সোচ্চার হতে। তাদের একটা এজেন্ডা থাকতো যে নির্বাচন দেন, আমি আবার ক্ষমতায় আসবো, আপনার মতো করে আমি ক্ষমতা এনজয় করতে চাই। ওই মানে একইভাবে জিনিসটা লুপ হোলের মতো ঘুরতে থাকতো। তো আমাদের জায়গা থেকে যখন আমরা এগুলো দেখছি, আমরা প্রোটেস্ট করছি, আমরা 5 জন মিলেই করছি, 10 জন মিলেই করছি। একটা সময় দেখা গেছে যে ফারুক, নুরু, ওনাদেরকে হচ্ছে যে পালিয়ে থাকতে হচ্ছিল। তখন দেখা যাচ্ছে যে বিহাইন্ড দ্য সিন থেকে আমাদের আরেকটা ফোর্স আমরা নামলাম। সেখান থেকে ধরেন নাহিদ ইসলাম, তারপরে আকরাম, তারপরে তার পরবর্তীতে আসিফরা, এরকম করে কিন্তু একটার পর একটা জেনারেশনের মধ্যে অনেকগুলো ব্যাচ আসা শুরু করলো। এবং তাদের কিন্তু মানে মানে মতামত বা তাদের কিন্তু লক্ষ্য শুধু একটা মাত্র এই নিরাপদ সড়ক বা কোটা সংস্কার না। যেই সিস্টেমের জন্য এই সংস্কার মানে কোটাটা আসলো, যেই সিস্টেমের জন্য একটা মানুষ রোড অ্যাক্সিডেন্ট হয়ে কোনো বিচার পাচ্ছে না, সেই সিস্টেমটাকে আমরা অলওয়েজ টার্গেট করতাম। এবং এর জন্য কিন্তু শেখ হাসিনার এই যে ফ্যাসিবাদ হয়ে ওঠা, ফ্যাসিবাদের এই সব কার্যক্রম মিলে যে তার শাসন, সেই জায়গাটাকেই আমরা লক্ষ্য করে সবসময় আন্দোলনটাকে এগিয়েছি। এবং তার ফলস্বরূপ মানে কারণ আমি দেখি যে সিনিয়র নেতারা বলার চেষ্টা করে যে 36 দিনের আন্দোলন, এটা মোটেও 36 দিনের আন্দোলন না। এটা দীর্ঘদিনের আমাদের যারা আমাদের ছাত্র অবস্থায় ছিলাম, পরবর্তীতে আমরা তরুণভাবে কোনো না কোনো পেশায় যুক্ত হয়ে বা রাজনীতির সাথে আমরা যুক্ত ছিলাম, এটা সম্মিলিত একটা প্রচেষ্টা। কিন্তু সিনিয়র রাজনীতিবিদরা আপনারা দেখবেন কেউ বিদেশে ছিল, কেউ সেফলি কোনো না কোনো জায়গায় অবস্থান করছিল, নিজের ব্যবসা বাণিজ্য পরিচালনা করছিল, তাদের খুব বেশি ক্ষতি হয় না। ক্ষতি হলে তাদের তৃণমূলের যারা নেতাকর্মীরা, যাদেরকে তারা এখনও অন করে না, যাদের নেতাকর্মীরা খুন হলে বলে বিচ্ছিন্ন ঘটনা, সেরকম এখনো অবস্থান আছে। তারা নিজেদেরটাই সবসময় ভাবে এবং এখন তরুণদেরকে এরকম করে তারা অস্বীকার করছে। এবং দিন শেষে সামনের দিনেও যদি তারা এই সংস্কারকে বলেন, তরুণদেরকে বলেন বা জনগণকে অস্বীকার করে ক্ষমতায় থাকতে চায়, তাদেরও আসলে ক্ষমতাটা খুব বেশি দিন টিকবে না। ঠিক বলে আমি একটা প্রশ্ন আপনাকে করি, আমি যদি রাজনীতিকে যদি একটা খেলা ধরি, প্রতিযোগিতা ধরি, আপনারা বলছেন যে বিএনপি জামায়াত তাদের আপনাদেরকে তরুণদেরকে একটা স্পেস তৈরি করে দেয়নি। রাজনীতি যদি আপনি খেলা ধরেন, কেন আপনাকে স্পেস করে দিবেন ওনারা? ওনারা তো চাইবেন আপনারা তাদের সাথে বিলীন হয়ে যান। কেন আপনারা কেন সচেতন ছিলেন না? দেখেন, রাজনীতিক খেলা অবশ্যই, কিন্তু যেই খেলাতে আসলে তারা সুযোগ পেল তরুণদের জন্য, সেখানে ধরেন যে এত ইকুয়েশন করে কম্পিটিশন করাটাকে আমরা মনে করিনি আসলে এখন সমীচীন হবে। কারণ একটা যুদ্ধ পরবর্তী বাংলাদেশের অবস্থানে যেখানে আসলে সিস্টেমটা কলাপস করেছিল, সেখানে আমরা ধরেই নিয়েছিলাম যে যারা সিনিয়ররা আছেন তারা তরুণদেরকে সাথে নিয়ে গাইড করবে, তাদেরকে রাজনীতির অনেক প্রেক্ষাপট শেখাবে। কিন্তু তারা যদি আমাদেরকে শত্রু বানিয়ে ফেলে, মিডিয়া ফ্রেমিং করে, তাদের কথার দ্বারা বুলি করে, তো সেক্ষেত্রে তরুণরা তো তাদের কাছে বরঞ্চ কিছু শিখলোই না, বরঞ্চ তাদেরকে নিজেদের প্রোটেক্ট করতে, তারপরে ব্যক্তি আক্রমণ থেকে শুরু করে কথার আক্রমণের জন্য পাল্টা আক্রমণ করা, এই রাজনীতিটা আস্তে আস্তে গড়ে উঠলো। সেই ক্ষেত্রে বাংলাদেশের আলটিমেটলি যে পরিবর্তনের জায়গাটা ছিল, সেটা কিন্তু খুব বেশি দৃশ্যমানভাবে আমরা
পৌঁছাতে পারিনি এবং আমরা এই অসুস্থ প্রতিযোগিতাটা করতে চাচ্ছিলাম না। এবং আপনি যেটা বলছেন যে তারা কেন ছাড়বে, আমি বললাম যে তাদের আসলে কৃতজ্ঞতা বোধ বা বাংলাদেশের যে একটা গুণগত রাজনীতির পরিবর্তনের চিন্তা আমরা করেছিলাম সেটা যে আসলে হয়নি সেটা তারা প্রমাণ করে দিল। তো সেক্ষেত্রে সাইফ মুস্তাফিজ, এই প্রশ্নটা কি করা যায় কিনা, তারুণ্যের শক্তি মিলে যে একটা জোট করার কথা করতে পারলেন না, এই দায় কি আপনারা নেবেন? দেখেন মানে তারুণ্যের শক্তির একটা ফলাফল আপনারা দেখেছেন। হয় হ্যাঁ, হয়তো বা এই 1-1.5 বছরে মানে রাজনীতির একটা দমের খেলা, এটা তো মানে আজকেই আমার সব হয়ে যাবে এরকম তো না। আমাদের সেই 18-19-এর একরকম প্রেক্ষাপট আন্দোলনের জায়গা থেকে শুরু করে সেই সময় যারা নিরাপদ সড়ক আন্দোলনের যারা স্কুল স্টুডেন্ট ছিলেন, এইবার আন্দোলনে কিন্তু মেনলি তারাই আসলে ফাইট করেছে। তো দেখেন আমরা কিন্তু ধৈর্য হারাইনি, আমরা কিন্তু আশা হারাইনি। সেই সময় আন্দোলনটা সফল হয়নি, কিন্তু সেই মানুষগুলো যারা স্টুডেন্ট অবস্থায় অনেক আহত হলেন, মনে অনেক কষ্ট পেলেন, শেখ হাসিনার প্রতি তীব্র ক্ষোভ ঘৃণা থেকে তাদের জার্নিটা বড় হতে থাকলো। আমরা সবসময় এক্সপেক্ট করেছিলাম এই ফোর্সটা আরো বড় আকারে ধারণ করবে এবং আমি বিলিভ করি যে আজকের দিনের যে তরুণরা বিভিন্ন জোটে আছে বা সমঝোতার মাধ্যমে রাজনীতিটা টিকিয়ে রাখছে, কারণ বাংলাদেশের রাজনীতি টিকিয়ে রাখাটাও এখন একটা বড় চ্যালেঞ্জ, সে টিকিয়ে রাখার প্রেক্ষাপট বা সেই সমাপ্তিটা খুব শীঘ্রই তরুণদের হাতেই বাংলাদেশের পথ নির্ণয় হবে।